হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করছি। ক্লাস শেষে ভাইয়াই আমাকে নিতে আসে। আমার খুব পাশেই একটা বাইক এসে সাই করে থামল। বাইক থেকে মেরুন শার্ট আর কালো সানগ্লাস পরনে একজন নেমে এলো। আমার দিকেই এগিয়ে এলো। আমি মাথার ওড়নাটা ভালো করে টেনে নিলাম। ব্যাগের বেল্টটা দুহাতে শক্ত মুঠো করে ধরলাম। এক্ষুনি ভাইয়া চলে আসবে। কারো সাথে কথা বলতে দেখলেই মেরে হাড়গোড় ভেঙে দেবে। আমার পরিবার আর পারি না কি টাইপের রক্ষণশীল পরিবার। মেরুন শার্টের ঝকঝকে মানুষটা কথা বলল, রুহা শোনো, ঠিক সন্ধে 7টায় বারান্দায় আসবে। আমি তোমাকে দেখতে যাব। আমার গলা শুকিয়ে গেল। আমি ভালো করে মুখও দেখিনি মানুষটার। এই ছেলে আমায় কেন সন্ধ্যা 7টায় দেখতে আসবে? বারান্দায় না এলে কিন্তু আমি সোজা তোমাদের বাসায় চলে আসব। রাতে একবার তোমায় না দেখলে আমার ঘুম আসবে না। আমি হ্যাঁ না কিছুই বললাম না। একটু হেঁটে গিয়ে দূরে দাঁড়ালাম। মেরুন শার্টের বাইকওয়ালা চলে গেল। ভাইয়া চলে এসেছে ততক্ষণে। বাড়ি ফিরে আমি দারুণ অশান্তিতে পড়লাম। কে এই লোক? আমাকে চেনে কিভাবে? সে কি আমার ইউনিভার্সিটিতে পড়ে? আমার ক্লাসমেট হলে তো চিনতাম। অন্য ডিপার্টমেন্টের? সন্ধ্যা 7টা যখন বাজে, আমি তখন বাড়ির সবার সাথে ড্রয়িং রুমে বসে আছি। রাস্তার পাশের বারান্দায় দাঁড়ানো আমাদের জন্য কঠোরভাবে মানা। ঘড়ির ঘণ্টাগুলো যেন বুকের ভেতর বাজছিল। এই না কেউ বাড়িতে চলে আসে। তারপর বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সবার মাঝখানে বসেই দুশ্চিন্তায় প্রায় চিৎকার করে উঠলাম, ও মা গো, কে এল? দরজা খোলা হলো। আমার ছোট চাচা বললেন তার এক ফ্রেন্ড এসেছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমাদের বিশাল পরিবার, একগাদা কাজিনদের মধ্যে বসবাস। আমার চাচাতো ভাই বোনদের সম্পর্ক এমন যে আমরা একজন আরেকজনের কাপড় পরি, একজন আরেকজনের বই পড়ি। আলাদা জীবন যাপন বলে কিছু নেই। সেখানে আমাকে দেখতে আলাদা একজন আসবে? সারারাত কাটল দুশ্চিন্তায়। তবে শান্তি এতখানি যে বাড়িতে কেউ আসেনি। পরদিন ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, দেখি ভাইয়া এসে হাজির। আশেপাশে কাউকে দেখলাম না। বাড়ির গেটে এসে গাড়ি থেকে নামছি, একটু দূরেই দেখি সেই বাইকওয়ালা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম পুরো রাস্তা পেছন পেছন এসেছে। ভাইয়া ছিল বলে কথা বলার সুযোগ পায়নি। আমার তো কলিজা পর্যন্ত শুকিয়ে মিয়ে গেছে ভয়ে। ভাইয়া টের পেলে বুঝি একটা হাড়ও আস্ত থাকবে না। আমি চট করে বাড়িতে ঢুকে পড়লাম। তারপর আবার আরেক দিন ইউনিভার্সিটিতে দেখা। আজও সেই কথা। সন্ধে 7টায় বারান্দায় এসো রুহা, তোমায় না দেখলে রাতে ঘুম আসবে না। আমি সেদিনও বারান্দায় গেলাম না। কিন্তু ঘড়ির কাঁটার 7টা যেন আমার বুকের ভেতরেই বাজল। সেদিনও এমনি করে চলতে লাগল। মেরুন শার্টের বাইকওয়ালা ইউনিভার্সিটিতে আমায় একা দেখতে পেলেই বলে, রুহা, সন্ধ্যা 7টায় বারান্দায় এসো। আমি বারান্দায় যাই না। আমি জানিও না সে আসে কিনা। শুধু জানি সন্ধ্যা 7টা বাজলেই আমার বুকের ভেতর কেমন একটা হয়। জোর বয়ে যাওয়া বাতাসের মতো শা শা করে চলে কিছু একটা। আমি ঘরে বসে চা খাই, সবার সাথে গল্প করি। মায়ের ড্রয়ার গোছাই, পড়তে বসি, বাবাকে চা বানিয়ে দিই। মনের ভেতর জানি সন্ধ্যা 7টা বাজলে একজন আমায় বারান্দায় যেতে বলেছে। আমি যাই না বারান্দায়। দিনে দিনে এটা কেমন যেন একটা গা অনুভূতিতে পাল্টে গেল। কি ভীষণ অদ্ভুত অনুভূতি। কেউ জানে না। আমি জানি আমার একজন আছে। সন্ধ্যা 7টায় আমার একজন আছে। তাকে আমি চিনি না, নাম জানি না, কোথায় থাকে কি করে জানি না, কিচ্ছু জানি না। জানতে চাই বলে জিজ্ঞেসও করিনি কিছু। শুধু জানি মানুষটার আমাকে দেখবার দরকার। সন্ধ্যা 7টায় আমায় না দেখলে তার ঘুম আসে না রাতে। আচ্ছা, সত্যি সে ঘুমোয় না রাতে? এত রাত কি সত্যিই কেউ জেগে থাকতে পারে? তারপর আমার ইউনিভার্সিটির একটা লম্বা ছুটি। ছুটির এই সময়টায় মানুষটা হারিয়ে গেল। একেবারে নেই, কোথাও নেই। আমি ইউনিভার্সিটি ছুটির পর অপেক্ষা করি। সে আসে না। মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে গেইটে অপেক্ষা করি। বাইক নিয়ে কেউ আসে না।
তারপরও সন্ধ্যা 7টা বাজলে আমার ভেতর কি জানি হয়ে যায়। মনে হয় কেউ যেন আমার অপেক্ষায় বারান্দায় তাকিয়ে আছে। সে বছরেই অনার্স শেষ হলো আমার। বাড়ি থেকে বিয়ের কথাবার্তা শুরু হলো। কোনো এক রাতের আকাশের নিচে ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে আপনার আঙুলের ভাঁজে আঙুল গুজে উদ্দেশ্যহীন অনেকটা পথ চলতে চাই, আফিম গ। নাফিয়ার কথায় ঠোঁটে এক চিলতে হাসি টেনে আফিম বলে ওঠে, তবে আজ রাতটি সে রাত হোক। ঠোঁট হাসি টেনে সম্মতি দেয় নাফিয়া। রাত ঠিক 1-2টা বেজে 1-5 মিনিটের মতো। রাস্তা সম্পূর্ণ জনমানব শূন্য তা বলা যাচ্ছে না, কারণ পথ চলার মাঝেই 1-2 জনের দেখা পাওয়া যাচ্ছে। সেই সাথে খালি 2-3টে রিকশেরও দেখা মিলল। কিন্তু তাও পরিবেশটা নিস্তব্ধ। ঠান্ডা বাতাস খুব বেশি না হলেও স্বস্তি দিচ্ছে। আকাশটা চাঁদবিহীন, কেমন যেন শূন্য শূন্য, কিন্তু তারার মেলায় বেশ লাগছে। নাফিয়া ও আফিম উভয় হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। অনেকটা সময় নীরবতা চলার পর নাফিয়া নীরবতা ভেঙে বলে ওঠে, আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের প্রথম দেখা হয়েছিল। একটু বিস্ময় নিয়ে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম বলে ওঠে, মনে রেখেছ দেখছি। রাখতেই হতো, যে কাণ্ড ঘটিয়েছিলেন। আর তুমি কি করেছিলে? এক ভ্রু উঁচু করে বলে ওঠে আফিম। ঠোঁটে একটি চোরা হাসি টেনে নাফিয়া বলে ওঠে, কি করেছিলাম? উত্তরে কিছু না বলে রাগী চোখে নাফিয়ার দিকে তাকায় আফিম। এমন রাগী চাহনিতে নাফিয়ার চোরা হাসি বিলীন হয়ে গেল। সে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাতে বলে ওঠে, আপনিই বাধ্য করেছিলেন। অমন বাজে কথার উত্তরে যে কোনো মেয়ে অমনটাই করত। মাঝ রাতে ঝড়ের মধ্যে নিস্তব্ধ রাস্তায় একা একটি বোরকা পরিহিত কোনো ভালো পরিবারের মেয়ে থাকে? জানি মাঝরাতে বোরকা পরে পতিতারা রাস্তায় ঘোরে। আসলে সেদিন টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফিরার পথে মনে পড়ল বাসায় কিছু বাজার দরকার, তাই বাসার পথ ছেড়ে বাজারের পথ ধরলাম। বাজার বাসা থেকে দূরেই ছিল। 9টায় বাজার শেষে যখন ফিরব তখন ঘটল আরেক বিপত্তি। জুতো ছিঁড়ে গিয়েছিল। বাজার থেকে বেরিয়ে একটু সামনে গেলেই জামাকাপড় সহ জুতোর দোকান আছে, তাই জুতো কিনবার জন্যে সেখানে যাই। আমার আবার সহজে কিছু পছন্দ হয় না, তাই পুরো শোরুম খুঁজে খুঁজে অবশেষে মোটামুটি পছন্দের একটা জুতো কিনলাম। এগুলো করতেই 1:00টা বেজে গেল। তারপর বাড়ি ফিরার উদ্দেশ্যে শোরুম দিয়ে বেরোতেই খেয়াল করলাম ঝড়ের পূর্বাভাস। চটজলদি রিকশার খোঁজে লেগে পড়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির সময় সদাসর্বদাই রিকশার খোঁজ মেলে না, আর মিললেও তখন 200 টাকার ভাড়া 400 টাকা হয়ে যায়। সেদিনও এমন হচ্ছিল। 1-2 তো যা পেলাম তার ভাড়া শুনে আর উঠলাম না। রিকশার খোঁজে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়েও রিকশা পেলাম না। অবশেষে হাঁটা ছাড়া উপায়ও ছিল না। এমন সময় নিজেই নিজেকে কঠিন কিছু গালি দিয়েছিলাম, কেন সেই 1-2টো রিকশার মাঝে কোনোটায় উঠে যায়নি। নাফিয়ার কথার উত্তরে আফিম বলে ওঠে, তোমার অমন কিপটামির জন্যেই তোমার সাথে আমার ওভাবে দেখা হয়, তাই দোষ সব তোমার। ওই কাজের পানিশমেন্ট এখন অবধি পাওনি তুমি। অনেক ছাড় দিয়ে দিয়েছি, এখন পানিশমেন্ট দেওয়ার পালা। ঠোঁট উল্টে কাদো কাদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হল আফিম, আর এই দিনে আপনি আমায় শাস্তি দিতে চাইছেন? চাইছি। এখন এই মুহূর্তে আমার যে গালে চড় দিয়েছিলে সে গালে গুনে গুনে 100টি চুমু দিবে। বিস্মিত চোখে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, এমন রাস্তার মাঝে দাঁড়িয়ে? ইয়াহ, অসম্ভব। ভেবে বলছ? একদম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, ঠিক আছে, আমি আগামী কালই আমার পিয়ে এরিনকে নিয়ে 7 দিনের জন্যে বিজনেস ট্যুরে যাব। বাঙালি নারী আর যাই পারুক, নিজের পুরুষের আশেপাশেও অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। নাফিয়ার ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়। আফিমের কথায় মুহূর্তেই রেগে গেল সে। রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, এ কাজ করলে আপনার রক্ষা নেই। করব যদি এ পানিশমেন্টটি স্বীকার না করো তবে। বেপরোয়া সুরে কথাটি বলে ওঠে আফিম। কোনো উপায়ন্তর না পেয়ে নাফিয়া একটু একটু করে আফিমের অনেকটা কাছে চলে আসে। আলতো করে আফিমের গালে ঠোঁট ছোঁয়াতেই আফিম নিজের চোখ জোড়া বুজে নেয়। নাফিয়ার হৃৎস্পন্দন বেশ অনেকটা বেড়ে গিয়েছে। সেই সাথে লজ্জাও লাগছে তার, কিন্তু যত যাই হোক নিজের বরকে তো অন্য নারীর সাথে দেখা সম্ভব নয়। গুনে গুনে আফিমের পুরো গাল জুড়ে 13টি চুমু দিয়ে নাফিয়া বলে ওঠে, আর কত আফিম? 8-7টি। আর পারব না। ঠিক আছে। এরিনের কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই রাগে নাফিয়া উল্টো দিকে হাঁটা শুরু করে।
মজাটি যে অতিরিক্ত হয়ে গিয়েছে তা বুঝতে পেরে আফিম নাফিয়ার পেছন পেছন গিয়ে হাত ধরে এক টানে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। অতঃপর বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। আপনি যান না এরিনের কাছে। সত্যি যাব? হ্যাঁ। ঠিক আছে। বলেই নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আফিম। রাস্তা ফাঁকা হওয়ার পুরো ফায়দা লুটছে সে। নাফিয়ার আগে নিজেকে আফিমের বাহু বন্ধন হতে ছাড়াতে চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। আফিম বলে ওঠে, কি গন্ধ, বাঁচা যাচ্ছে না। আফিমের কথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা থামিয়ে বলে ওঠে, কোনো গন্ধই তো নেই। কোনো কিছু পোড়ার ভীষণ গন্ধ পাচ্ছি। নাফিয়ার আর বুঝতে বাকি রয় না আফিম কি বুঝাচ্ছাতে চাইছে। নাফিয়া আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নাফিয়ার কাজে আফিমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ঠোঁটে হাসি নিয়েই জড়িয়ে ধরে রাখে নাফিয়াকে। কিছুটা সময় পার হতেই নাফিয়ার রাগ অনেকটা শান্ত হয়ে যায়। সে চুপটি করে আবদ্ধ হয়ে আছে আফিমের বাহুডোরে। নাফিয়ার রাগ কমেছে বুঝতে পেরে আফিম বলে ওঠে, চলো সামনে এগোনো যাক। উত্তরে কিছু বলে না নাফিয়া। আফিমের বাহুডোর হতে ছাড়া পেতেই সে হাঁটতে আরম্ভ করে। সাথে আফিমও। কিছুটা পথ চলতেই একটি মুদি দোকান খোলা পায় আফিম। এত রাতে সচরাচর কোনো দোকানই খোলা থাকে না, কিন্তু মাঝে মাঝে এক দুটি এমন খোলা পাওয়া যায়। আফিম কিছু একটা ভেবে সে দোকানে প্রবেশ করে। নাফিয়া আফিমকে সেই দোকানে যেতে দেখে দোকানের সামনেই দাঁড়িয়ে থাকে। 1-2 মিনিটের মাঝেই হাতে একটি কোন আইসক্রিম নিয়ে ফিরে আসে আফিম। আইসক্রিম দেখেই নাফিয়ার রাগ উধাও। আফিম আইসক্রিমটি তার দিকে এগিয়ে দিতেই সে ঠোঁটে হাসি ফুটিয়ে আইসক্রিমটি নিয়ে নেয় সে। রান্নার জন্যে 2 জন শেফ আছে। সেই সাথে ঘরের অন্যান্য কাজের জন্যেও গৃহপরিচারিকা আছে 2 জন। তাই জন্যে ঘরের বউ হওয়ার পরও নাফিয়ার তেমন কোনো কাজ থাকে না। সে আগের মতোই দাদির সাথে থাকে। দাদির এবং সানিয়া বেগমের খেয়াল রাখা ও তাদের সাথে গল্পে সারাটি দিন কাটে তার। শখ করেই মাঝে মাঝে নিজে রান্না করে নাফিয়া। আজও তার ইচ্ছে হলো সবার জন্যে বিশেষ কিছু রান্না করার। আফিম ঝাল খুব পছন্দ করে, সেই সাথে সবসময় রিচ ফুড বেশি খাওয়া পড়ায় আজ নাফিয়া ভিন্ন কিছু বলতে ঝাল করে আলু ভর্তা করার পরিকল্পনা করে। সেই সাথে ডিম ভাজা ও ডাল না হলে তো চলবেই না। সানিয়া বেগম এবং দাদি আবার রাতে রুটি খান। তাই জন্য নাফিয়া রুটি, 5 মিশালি সবজি ও গাজরের হালুয়া তৈরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রান্না শুরু করে সে। অনেকটা রান্না প্রায় শেষ এমন সময় হঠাৎই সে তার শরীরের একটি অঙ্গে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ব্যথাটি বাড়ছে। এমন ব্যথা সে আগেও কবার অনুভব করেছে, কিন্তু তেমন একটা গায়ে লাগায়নি। কিন্তু আজকাল ব্যথাটা বেশি হচ্ছে, সেই সাথে অঙ্গে কিছু পরিবর্তনও লক্ষ্য করছে সে।